তাহলে আজকের প্রথম টাইপ 7। এমন একটা বৃত্ত থাকবে যা কিনা অক্ষদ্বয়কে ছেদ করবে এবং মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে বৃত্তটা দেখতে কিরকম হবে? যে অক্ষদ্বয়কে যদি ছেদ করে, তার মানে কিছু কর্তৃত অংশ পাওয়া যায়। দেখো, অক্ষদ্বয়কে ছেদ করা মানেই হচ্ছে এখানে কর্তৃত অংশ থাকে এবং এটা মূল বিন্দু দিয়ে যাবে। এই তো। তাহলে খেয়াল করো যে এই বৃত্তের কেন্দ্র আমরা যদি বলি এইচ এবং কে, এইচ এবং কে সমান কত হবে? যদি হয় কেন্দ্র এইচ কমা কে, এটার মানেটা হচ্ছে যে তুমি এক্স অক্ষ বরাবর এইচ পরিমাণে গেছো এবং ওয়াই অক্ষ বরাবর কে পরিমাণে গেছো। খেয়াল করো, তাহলে এর ব্যাসার্ধ খুব ইজিলি আমরা বের করতে পারবো। যে এটা হচ্ছে তোমার এইচ, এই দৈর্ঘ্যটা, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ব্যাসার্ধ আর সমান কি হবে? স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার। তাহলে আমরা বৃত্তের সমীকরণ বলি, যে বৃত্তের সমীকরণ হবে x minus h তার হোল স্কোয়ার প্লাস y minus k তার হোল স্কোয়ার সমান r স্কোয়ার। দ্যাট মিন্স h স্কোয়ার প্লাস k স্কোয়ার। হ্যাঁ, এই স্কোয়ারটা কিন্তু ব্র্যাকেটের বাইরে। আচ্ছা, তাহলে এখন যদি বলে যে অক্ষদ্বয় থেকে কতটুকু অংশ সে ছেদ করে, এই তো অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ, এটা খুব ইজি হবে। যে এক্স অক্ষ থেকে যতটুকু অংশ খণ্ডিত করতেছে সেটা হবে এইচ এর দ্বিগুণ। খেয়াল করো, 2h। আমরা জানি কেন্দ্র থেকে কোনো জে এর উপর অঙ্কিত লম্ব ওই জে কে সমদ্বিখণ্ডিত করে, এটা হবে 2h। আর ওয়াই অক্ষ থেকে যতটুকু কাটে সেটা হবে 2k। দেখো, এই কিন্তু এই টাইপের বেসিক আলোচনা। এবার ম্যাথ করো। এটা শুরুতে বলছে যে মূলবিন্দুগামী। তাহলে দেখো কোশ্চেন, মূলবিন্দুগামী একটি বৃত্ত ধনাত্মক এক্স অক্ষ হতে 4 একক অংশ এবং ধনাত্মক ওয়াই অক্ষ হতে 2 একক অংশ কর্তন করে। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আবারও ছবি আঁকো। এক্ষেত্রে ছবি আঁকাটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা বললাম যে ধনাত্মক এক্স অক্ষ হতে সে 4 একক অংশ কর্তন করে। এই ধরলাম এটা 4 একক, আর ওয়াই অক্ষ হতে 2 একক অংশ কর্তন করে এবং মূলবিন্দুগামী। তাহলে এই যদি হয় কেন্দ্র, দেখো যে কর্তৃত অংশটা, এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে কত? 4 একক। তার মানে আমরা দেখতেছি যে এটা কেন্দ্র যদি হয় এইচ কমা কে, তাহলে এই 2h এর মানটা দেওয়া আছে 2h। এই 2h এর মানটা কত দেওয়া আছে? 4। আবার y অক্ষ থেকে যতটুকু কাটে সেটা হচ্ছে 2k। এই 2k এর মান দেওয়া আছে 2। তাহলে আলটিমেটলি বৃত্তের কেন্দ্র হবে কত? এখানে 2 আর এখানে 1, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র 2,1। তাহলে বৃত্তের কেন্দ্র জানা আছে। খেয়াল করো এবারে, এই ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তো মূল বিন্দু থেকে তার কেন্দ্র পর্যন্ত এটা হচ্ছে 2 একক, এটা হচ্ছে তোমার 1 একক। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ আমরা তার স্কোয়ার করে দিই একবারে, কারণ সমীকরণে স্কোয়ার আছে। 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এই যে এখানে আছে তোমার সমকোণী ত্রিভুজ, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান আলটিমেটলি আসবে 5। তাহলে সেই বৃত্তের সমীকরণ x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 5। আচ্ছা, বুঝা গেল এটা? তাহলে আরেকটা ম্যাথ লিখো।
ও হ্যাঁ 2,1 ছিল এখানে। এই তো মানে তোমার কর্তৃত অংশ দেওয়া থাকলে তার অর্ধেকটা হবে কি এক্স অক্ষের অর্ধেকটা হবে তার ভুজ, ওয়াই অক্ষের অর্ধেকটা হবে তার কোটি। এইটা এই তিনটা মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে দেখো। এরা মিলেই এখানে ব্যাসার্ধ গঠন করে। আচ্ছা তারপর লিখো কোশ্চেন নাম্বার 2। দেখো আগেরটার মতোই মূল বিন্দু দিয়ে যাবে বৃত্তটা এবং এক্স এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে 2 একক অংশ কর্তন করে। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? হ্যাঁ, এখানে 2h সমান হচ্ছে 2, আবার 2k সমানও 2। তার মানে কি কেন্দ্র হচ্ছে 1,1। ভাই তাহলে কি হবে? ব্যাসার্ধ হবে 2 মানে √2, তাই কিনা? স্কয়ার করলে 2 হয়ে যাবে ভাই। হ্যাঁ, স্কোয়ার করলে 2 হয়ে যাবে। আর ব্যাসার্ধ সমান √2। তাহলে এই বৃত্তের x minus 1 তার হোল স্কোয়ার, y minus 1 তার হোল স্কোয়ার সমান 2। আচ্ছা এর থেকে সহজ আর কোনো ম্যাথ আছে? সেম আগেরটার মতোই লিখো যে মূল বিন্দু দিয়ে যায় এবং x এবং y অক্ষের ঋণাত্মক দিক হতে 3 এবং 5 অংশ ছেদকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। 3,5 একক অংশ। এটাই নির্ণয় করবা, ঠিক আছে? এই যে এই যদি হয় ধনাত্মক এবং ঋণাত্মক অংশ তাহলে ঠিক এরকমটা হবে। আচ্ছা, এটা তো হোমওয়ার্ক কোশ্চেন, তোমরা নিজেরাই করবা। আমি জাস্ট রিডিং করে দিই। মূলবিন্দুগামী হবে এই বৃত্তটা এবং উভয় অক্ষের ঋণাত্মক দিক হতে 3 একক এবং 5 একক অংশ ছেদ করে। তাহলে প্রথমে যেটা বলা আছে সেটা এক্স অক্ষ অবশ্যই, এবং দ্বিতীয় হচ্ছে ওয়াই অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ হতে 3 একক অংশ কাটে এবং ওয়াই অক্ষ থেকে 5 একক অংশ কাটে। সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ নির্ণয় করবা। এই হচ্ছে হোমওয়ার্ক। তাহলে আজকে চলে আসো টাইপ 8 ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে কোশ্চেন লিখো, কোশ্চেন দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করব। লেখো টাইপ 8 এর কোশ্চেন নাম্বার 1। টাইপ 8 এর প্রথম কোশ্চেন, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 6,0 এবং এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে চিন্তা করো যে যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তটা ধরো এটা, ঠিক আছে, এবং x সমান 3 রেখা, এটা ধরে নাও এটা। এখন তাদের মধ্যে অবশ্যই একটা দেখো ছেদবিন্দু তৈরি হয়েছে, একটা না দুইটা তৈরি হয়েছে, আমরা একটাকে ধরলাম। তো এই ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব, ঠিক আছে? তো এই ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করলে তখন এই স্থানাঙ্ক দিয়েই আমাদের উদ্দিষ্ট বৃত্তটা যাবে। তো এর জন্য প্রথমেই এই ছেদবিন্দু বের করতে হবে, এই ছেদবিন্দু দ্বারা ওই বৃত্তকে সিদ্ধ করতে হবে, তাহলেই এই বৃত্তের সমীকরণ বের হবে। ব্যাপারটা বুঝছো? যে এই রেখা হচ্ছে এটা ধরো x সমান 3 এবং এই বৃত্ত হচ্ছে এই বৃত্তটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x সমান 0। তো এইখান থেকে এই ছেদবিন্দুটা বের করতে হবে, এই ছেদবিন্দুগামী হবে। ভাই ছেদবিন্দু আছে 3 প্লাস মাইনাস √3। এক্স্যাক্টলি ছেদবিন্দু হবে 3 প্লাস মাইনাস √3। যে আমরা শুরুতেই দেখলাম যে এখানে আছে দুইটা, আর x এর স্থানাঙ্ক নিয়ে তো কোনো সমস্যা নেই, কারণ এই দুইটাই x সমান 3 রেখার উপর অবস্থিত। তার মানে আমরা যখন ছেদবিন্দু নির্ণয় করব তখন x সমান 3 রেখার উপর যে কোনো বিন্দুর তোমার ভুজ হবে 3, আর কোটিটাই বের করতে হবে। x এর মানটা এই সমীকরণে বসিয়ে দিলেই y এর মান বের হবে এবং y এর মান দুইটা বের হবে। তো এই ক্ষেত্রে যেটা বের হয় যে প্লাস মাইনাস
কত √3। তো এবার খেয়াল করো যে আমাদের যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের কেন্দ্র 6,0। আমাদের যে বৃত্তটা নির্ণয় করতে হবে সেই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 6,0 এবং এটা এই দুইটা বিন্দু দিয়ে যায়। তাহলে কি করতে হবে, ধরি বৃত্তটি x - 6 দেখো তার হোল স্কয়ার প্লাস y - 0 তার হোল স্কয়ার সমান r স্কয়ার। তো এবার তোমাদের কাজ হবে কি, সেটা দিয়ে সিদ্ধ করে দাও, যে কোনো একটা দিয়ে সিদ্ধ করে দাও, দেখবে অ্যান্সার পেয়ে গেছো। দ্বারা সিদ্ধ করাই, তাহলে এখান থেকে দেখবা যে x এর মান হচ্ছে 3, দ্যাট মিন্স 3 - 6 তার হোল স্কয়ার প্লাস আসবে হচ্ছে √3 স্কয়ার, দ্যাট মিন্স 3 সমান r স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাই r স্কয়ার সমান 3 স্কয়ার 9 আর 3 12। এই r স্কয়ারের মানটা এই সমীকরণে বসায় দাও, তাহলেই আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করা হয়ে গেল। পরামিতিক সমীকরণ থেকে কি বের করব, x এবং y অক্ষের ছেদাংশ। y অক্ষের ছেদাংশ নির্ণয়। আচ্ছা, এই ছেদাংশের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বোঝাবো। দেখো, যদি আমরা আদর্শ সমীকরণটা নিয়ে চিন্তা করি, অনাদর্শ সমীকরণটা তো তোমরা জানোই, আদর্শ সমীকরণটা নিয়ে এবার একটু আমরা কাজ করি। আদর্শ সমীকরণ, আদর্শ সমীকরণটা যেন কি ছিল, যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। তো এখানে বৃত্তের কেন্দ্র ছিল -g - f এবং ব্যাসার্ধ ছিল √g² প্লাস f স্কয়ার মাইনাস c। এটা আমরা সকলে জানি। এখন এই আদর্শ সমীকরণ যদি দেয়া থাকে, এখান থেকে x অক্ষের ছেদাংশ দেখো, এবার x অক্ষের ছেদাংশ, x অক্ষের ছেদাংশ সমান হবে যে 2 এই x অক্ষ বরাবর কে থাকে, g থাকে, g² - c। সেম ভাবে y অক্ষের ছেদাংশ সমান 2√f² - c। ঠিক আছে, তো আদর্শ সমীকরণ অনুসারে আমরা এটা জানি। তো এই সমীকরণটা x অক্ষ হতে যতটুকু অংশ ছেদ করবে সেটা হচ্ছে 2√g² - c, আর y অক্ষ থেকে যতটুকু অংশ ছেদ করবে সেটা হচ্ছে 2√f² - c। তোমার এই ধরো বৃত্ত, এখন যেটা হয় যে এই x অক্ষ বরাবর ছেদাংশটাই হচ্ছে এটা, আর এই y অক্ষ বরাবর যতটুকু অংশ ছেদ করে সেটা হচ্ছে এটা। এখানে কেন্দ্র হচ্ছে -g, -f। তো এখান থেকে একটা লম্ব টানে, লম্ব টানলে এই যে অর্ধেক অংশটা, এটা তোমরা অলরেডি জানো যে অর্ধেক অংশটার দৈর্ঘ্য হয় √g² - c, পরে পুরোটার অংশ হবে 2 × √g² - c। এটা জাস্ট নর্মাল, আগের নিয়মেই এই হয়ে যাবে, এটা নিয়ে আমি সময় নষ্ট করব না। তাহলে ম্যাথ লিখো। কোশ্চেন নাম্বার 1, এখানে পরামিতিক সমীকরণ দেওয়া থাকবে। তো সেই পরামিতিক সমীকরণটা কি, আমরা জানি যে পরামিতিক সমীকরণে থার্ড একটা চলক দ্বারা আমাদের দুইটা চলককে প্রকাশ করা হয়। থার্ড চলক হিসেবে আমরা থিটাকে নিব। ঠিক আছে, দেখো x সমান 2 cos θ plus 1, কোশ্চেন নাম্বার 1, x সমান 2 cos θ plus 1, y সমান 2 sin θ plus 2।
এই যে এক্স এবং ওয়াই এই দুইটা চলককে থার্ড আরেকটা চলক দ্বারা আমরা প্রকাশ করতেছি, যেটাকে বলা হয় প্যারামিটার। এই পরামিতিক সমীকরণ বিশিষ্ট বৃত্তটি এক্স এবং ওয়াই অক্ষ হতে কতটুকু অংশ কর্তন করে তাই বের করতে হবে। তো তার জন্য শুরুতেই আমাদেরকে বৃত্তের সমীকরণটা বের করে নিতে হবে। ঠিক আছে, এই পরামিতিক সমীকরণ থেকে বৃত্তের সমীকরণ বের করতে হয়। তো আমরা বৃত্তের সমীকরণ কিভাবে বের করব সকলেই আমরা জানি যে যদি আমরা জাস্ট এই প্যারামিটারটাকে ভ্যানিশ করে দিতে পারি এই থিটাটাকে, তাহলেই কিন্তু বৃত্তের সমীকরণ চলে আসে। তাহলে চলো শুরু করি। 2 cos θ plus 1, এখান থেকে আমরা কি করব, এই cos θটাকে পৃথক করব। তাহলে cos θ সমান যেটা হবে যে x minus 1 by 2, x minus 1 by 2। সেম ভাবে y সমান 2 sin θ plus 2। তাহলে আমরা পাবো যে sin θ সমান y minus 2 divided by 2। দেখো এই sin এবং cos কে আমরা যখন বর্গ করে যোগ করে দিব, তখনই কিন্তু আমরা আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটা পাবো। এখন বর্গ করে যোগ করলে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে এখানে x minus 1 তার হোল স্কয়ার আসবে, y minus 2 তার হোল স্কয়ার আসবে। আর উভয়টাকেই যখন আমরা লসাগু করব তখন 2 স্কয়ার আসবে, যেটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। সুতরাং আলটিমেটলি আমাদের বৃত্তের সমীকরণ হবে x minus 1 তার হোল স্কয়ার প্লাস y minus 2 তার হোল স্কয়ার সমান 2 স্কয়ার। ব্যাপারটা বুঝা গেল যে এখানে আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 এটা করব। তো cos স্কয়ার মানে হচ্ছে x minus 1 তার হোল স্কয়ার বাই 2 স্কয়ার। এই 2 স্কয়ার আর এখানকার 2 স্কয়ার লসাগু করে আমরা ডান পাশে পাঠিয়ে দিচ্ছি। তো আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের সেই বৃত্তের সমীকরণ। এখন আমি এখানে আরো কিছু কথা বলতে যাচ্ছি যে পরামিতিক সমীকরণ থেকেই কিন্তু বোঝা যায় যে বৃত্তের ব্যাসার্ধ কত হবে এবং তার কেন্দ্র কত হবে। খেয়াল করো, যখন প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া থাকবে অবশ্যই sin θ এবং cos θ এর যে সহগ, এই সহগ দুইটা সমান হবে, তখনই কিন্তু এটা বৃত্ত হবে। ঠিক আছে, এই যে এই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 2 স্কয়ার, অর্থাৎ এই 2 টাই হচ্ছে তার ব্যাসার্ধ, সব দিকে সমান। আচ্ছা, তারপর যে সংখ্যাগুলা যোগ অবস্থায় থাকবে, ঠিক আছে, তাদের চিহ্নটা উল্টায় দিলেই পাওয়া যাবে ওই বৃত্তের কেন্দ্র। আরেকটা এডিশনাল ইনফরমেশন দেই, যদি sin θ এবং cos θ এর সহগটা সমান না হয়, এই যে এখানে যেমন 2 এবং 2 আছে, যদি 2 এবং 2 সমান না হতো সেটা আবার উপবৃত্তকে নির্দেশ করতো। ঠিক আছে, ওটা কিন্তু আবার সুন্দর একটা কনসেপ্ট যে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রে সব দিকে সমান হয়, এটা একটা সুষম সুষম একটা স্ট্রাকচার, যে এখানে ব্যাসার্ধ যত এদিকেও ব্যাসার্ধ তত। এই কারণে যে 2 cos θ হবে 2 sin θ হবে। আর যদি 2 cos θ আর 3 sin θ হতো, তাহলে দেখা যেত যে তোমার এটা এরকম ডিমের মতো উপবৃত্ত হয়ে গেছে, অর্থাৎ একদিকে কম আর একদিকে বেশি। ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? নাই, ফার্স্ট ইয়ার সিলেবাসে উপবৃত্ত নাই। ফার্স্ট ইয়ারের সিলেবাসে সরল রেখার বৃত্ত আছে, সেকেন্ড ইয়ারের সিলেবাসে আছে তোমার উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত সবই আছে। এবং ওইটা আমার বেস্ট লাগতো, ওই চ্যাপ্টারটা এত ভালো লাগতো যে মানে এটা দেখার মতো ছিল। আচ্ছা, মানে অনেক অনেক কনসেপ্ট আছে ওটাতে। তাহলে আমরা আমাদের ইয়েতে ব্যাক করি। দেখো, তো আমরা পাইছি এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এখন এটাকে বর্ধিত করো এবং আদর্শ অবস্থা নিয়ে আসো। 2x প্লাস 1 প্লাস এখানে কি পাওয়া যাবে, y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 সমান হচ্ছে 4। তখন আমরা এই যে এই 4 4 কেটে দিলাম, তো আলটিমেটলি কি থাকে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 সমান 0। তাহলে x অক্ষের কর্তৃত অংশ কত হবে?
আমরা সকলেই জানি x অক্ষের কর্তৃত অংশ হবে 2√g² - c এবং y অক্ষের কর্তৃত অংশ সমান 2√f² - c। তো এখানে g এর মান কত দেখো, g এর মানটা হচ্ছে 2 × -1, এটাই তো এখানে g এর মান। দ্যাট মিন্স g সমান -1 এবং এখানে f সমান, দেখো 2 এর ভেতরে -2 কোন অবস্থায় আছে, তো এই কারণে f হচ্ছে -2। আলটিমেটলি এখানে বসিয়ে দিলে কত হবে, এবং c এর মান তো 1 আমরা দেখতেই পাচ্ছি। তো খেয়াল করো যে এখানে g এর মানটা 1² - 1 × 2, দ্যাট মিন্স এটা হয়ে যাবে কি 0 একক। এই অর্থাৎ জিরো মানে কি? হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলতেছি। তো আমি যদি জি এর মানটা এখানে বসিয়ে দেই, এক্স অক্ষের কর্তৃত অংশ পাবো 0 একক, এবং আমি যদি এফ এর মানটা এখানে বসিয়ে দেই তাহলে ওয়াই অক্ষের কর্তৃত অংশ পেয়ে যাব, যে মানটা আসবে 2√3 একক। হ্যাঁ, এইবার সুন্দর আসে যে 0 একক বলতে কি বোঝায়, আমরা কি দৈর্ঘ্য তো আর কখনো 0 হয় না, তাই না? আচ্ছা, তারপরে 0 একক বলতে বোঝায়, দেখো যে এক্স অক্ষের কর্তৃত অংশ আসছে 0, অর্থাৎ সে এক্স অক্ষকে আসলে কর্তন করে নাই, এক্স অক্ষের পাওয়া যায় না। এবং এখানে যদি শূন্য আসে তাহলে অবশ্যই আমরা বলবো যে হ্যাঁ এটা ছিল স্পর্শ, ঠিক আছে? তাহলে যদি স্পর্শ করে তাহলে মনে আছে তো g² = c হয় এবং f² = c হয়, এটা আমরা লাস্ট লেকচারে পড়ছিলাম। কারণ এটাই যে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, এই মানটা 0, তো আমরা এখানে যখন 0 বসায় দেই যে সেটা কি, যে 2√g² - c = 0, আলটিমেটলি g² = c। এইটাই হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত। সেম ভাবে এটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত। তার মানে কোন বৃত্ত এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে স্পর্শ করে কিনা সেটা আমরা এর মাধ্যমে যাচাই করতে পারবো। যদি দেখো যে g² এর মানটা c এর সমান হয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা এক্স অক্ষকে স্পর্শ করে। আর যদি দেখো f² এর মানটা c এর সমান হয়েছে, সেই ক্ষেত্রে সেটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। আমাদের যে উদ্দিষ্ট সমীকরণটা আছে, এখানে দেখো জি এর মান দেওয়া আছে 1, এটাকে আমরা স্কোয়ার করলে কিন্তু 1ই আসবে। তো এই যে সি এর মানের সমান, অর্থাৎ এটা এক্স অক্ষকে স্পর্শ করছে। আর যদি কোনো অক্ষকে স্পর্শ নাই করে, সেই ক্ষেত্রে এই ভ্যালুটা আসবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত বলতে কি, যে এখানে নেগেটিভ আসবে। দেখো যদি কোনো অক্ষকে স্পর্শ না করে, যদি অক্ষকে স্পর্শ না করে, সেই ক্ষেত্রে এই ভ্যালুটা নেগেটিভ আসবে। যদি অক্ষকে স্পর্শ না করে, তাহলে এই যে ভ্যালুটা দেখতেছো g² - c অথবা f² - c, এদের মান নেগেটিভ হবে। তাহলে চিন্তা করো যদি মান নেগেটিভ হয়, তাহলে এটা আসলে অসংজ্ঞায়িত, ঠিক আছে? জি এবং সি এরা অসংজ্ঞায়িত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে তারা কোনো অক্ষকে স্পর্শ করে নাই। বৃত্তের বস বানাবো তোমাদের সবাই। দেখো বৃত্তের সাথে যদি ত্রিভুজ বা বর্গক্ষেত্র থাকে, অর্থাৎ ভেতরে কোনো কিছু থাকলেই হয়েছে, অন্তবৃত্ত বা অন্তবর্গক্ষেত্র এরকম। দেখো ধরি এই বৃত্তের ভেতর এবিসি একটি ত্রিভুজ, তাহলে এটাকে আসলে তোমার বৃত্তের ভেতরে ত্রিভুজ, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই ত্রিভুজের 3টি শীর্ষ, এক্ষেত্রে ত্রিভুজের 3টা শীর্ষ এই বৃত্তের উপর অবস্থিত। তো এই হচ্ছে পরিবৃত্ত। তাহলে আমি আবারও বলি, খেয়াল করা যাচ্ছে যে এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে একটা বৃত্ত, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার পরিবৃত্ত, অর্থাৎ এটাকে একদম পেরিফেরিতে অবস্থান করতেছে। তো এই ক্ষেত্রে এই পরিবৃত্তের কেন্দ্র যেটা, সেটাকে আমরা বলবো পরিকেন্দ্র। এই বৃত্তের কেন্দ্রকে ধরে নিলাম h, k অথবা -g = -g, -f।
তাহলে এর যে স্থানাঙ্ক হবে যে এই ত্রিভুজের তিনটা শীর্ষের ভুজগুলাকে গড় করে দিবা, এই কোটিগুলাকে গড় করে দিবা, তাহলেই সেই পরিবৃত্তের কেন্দ্র পেয়ে যাবে। আচ্ছা, এবার আসা যাক তোমার অন্তবৃত্ত। অন্তবৃত্ত সম্পর্কে আইডিয়া আছে কারোর? ভাই ত্রিভুজের মধ্যে বৃত্ত হবে। এক্স্যাক্টলি, এই ক্ষেত্রে ত্রিভুজটার ভেতরেই বৃত্ত হবে। তো এবার ত্রিভুজ আঁকো। এই ত্রিভুজের ভেতরে বৃত্ত জাস্ট তিনটা বাহুকে স্পর্শ করে যাবে। অন্তবৃত্ত, তাহলে অন্তবৃত্তের সংজ্ঞাটা হচ্ছে যে একটা ত্রিভুজের ভেতরে যে বৃত্তটা থাকে সেটাই তোমার অন্তবৃত্ত। এবার যদি বলে যে এই অন্তবৃত্তের কেন্দ্র সমান কত, সেক্ষেত্রে অবশ্যই এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে এবিসি, ঠিক আছে, এবং এদেরকে আমরা ধরে নিলাম যে x1 y1, এটাকে ধরলাম x2 y2, এটা হচ্ছে x3 y3। এবং আরেকটা দেখো যে অন্তবৃত্তের ক্ষেত্রে তিনটা শীর্ষ দেওয়া আছে ত্রিভুজের, এবং এর কেন্দ্র বের করার জন্য আরো তিনটা এডিশনাল তথ্য আমাদের জানা লাগবে। সেটা হচ্ছে এই অ্যাঙ্গেল এ এর বিপরীত যে বাহু আছে তার দৈর্ঘ্য জানা থাকতে হবে, এবং কোশ্চেন এটা দেওয়া থাকবে, যদি এই কোশ্চেন করে সেক্ষেত্রে অবশ্যই দৈর্ঘ্য দেওয়া থাকবে। তো অ্যাঙ্গেল বি এর বিপরীত বাহু যদি আমরা ধরে নিলাম বি, এবং সি এর বিপরীত বাহু যদি হয় সি, সেই ক্ষেত্রে লিখো অন্তবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সমান হবে ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। এটার প্রমাণটা আছে কেতাবের বইয়ে, হয়তোবা সরল রেখা অধ্যায়ে আছে। তারপর সেম ভাবে ay1 by2 cy3 বাই a প্লাস b প্লাস c। তাহলে সেই অন্তবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c, এবং তার কোটি হবে ay1 by2 প্লাস cy3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। তাহলে এবার চলো এটা নিয়ে ম্যাথ করা যাক। কোশ্চেন নাম্বার 1, সি কেন্দ্র বিশিষ্ট x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 4 সমান 0 বৃত্তটি x অক্ষকে a এবং b বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে ছেদাংশের দৈর্ঘ্য AB এর দৈর্ঘ্য এবং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা বইয়ের 14-15 তে আসা একটা কোশ্চেন। তো মনোযোগ দিয়ে দেখো, এখানে ছবিটা আঁকি। এটা x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করতেছে, A এবং B বিন্দুতে, এবং দেওয়া আছে এর কেন্দ্র C। এখন এই যে ABC এর ক্ষেত্রফলটা বের করতে হবে এবং এই AB এর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এবার বলো দেখি যে বৃত্তের কেন্দ্র সমান কত হবে এটার? এখানে দেওয়া আছে যে 6x, তার মানে অর্ধেক করে 2 দ্বারা ভাগ, -3। এই বৃত্তের কেন্দ্র হবে -3 এবং আছে -4y, তার মানে অর্ধেক করে 2 দ্বারা ভাগ, তারপর হচ্ছে চিহ্নটা উল্টায় দিবা, হয়ে যাবে 2। তার মানে এই কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি -3, 2। এইবার এটা থেকে যখন তুমি লম্ব আঁকবা তখন কিন্তু ইজিলি এই লম্বের দৈর্ঘ্যটা তুমি জানো। এই লম্বের দৈর্ঘ্যটা কত? এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2। দেখো সিডি সমান 2, তাই কিনা? আচ্ছা,
এখন এই সিডি না হলেও হয়, যেহেতু আমাদের এবি বের করতে বলছে, তার মানে এটা কি এক্স অক্ষের ছেদাংশ। তাহলে এক্স অক্ষের ছেদাংশ সমান আমরা জানি 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে জি এর মান হচ্ছে 3 এবং সি এর মান দেয়া আছে 4। তাহলে 2 রুট ওভার 9 মাইনাস 4 আলটিমেটলি কত আসে? 2 রুট 5 একক। বুঝা গেল কি? এবার আমাদের বের করতে হবে এ এবং বি এর স্থানাঙ্ক। সি তো জানা আছে, এ এবং বি এর স্থানাঙ্ক জানা থাকলেই আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো এ এবং বি এর স্থানাঙ্ক বের করার জন্য এই ত্রিভুজটাকে তোমার সিদ্ধ করতে হবে দুইটা বিন্দু দ্বারা। খেয়াল করো, এ এবং বি উভয়ই কিন্তু তারা এক্স অক্ষের উপর অবস্থিত। এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে অবশ্যই ওয়াই এর মানটা 0 হবে। তো ওয়াই এর মান 0 ধরে নিয়ে আমরা এক্স কে যখন সলভ করব তখন এখানে দুইটা মান বের হবে। এই দুইটা মান আসলে এ এবং বি এর দুইটা ভুজকে প্রকাশ করবে। এইভাবে করতে চাই যে এক্স এর মানটা আমরা বের করে এখান থেকে এক্স এর মানটা বের করে, অর্থাৎ আমরা এই সমীকরণে ওয়াই এর মান 0 বসালে এক্স এর মান দুইটা বের হবে। এই দুইটা এক্স এর মানের জন্য আমরা এ এবং বি দুইটা স্থানাঙ্ক পাবো এবং সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, তাদেরকে এই নির্ণায়কে বসিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। অথবা আরেকটা যে পদ্ধতি আছে, আমরা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এই সূত্রটাও অ্যাপ্লাই করতে পারি। তাহলে খেয়াল করো, আমি জাস্ট এইখানে একটু জায়গা নিয়ে নেই যে এর ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তো হাফ ইনটু ভূমি হচ্ছে এডি আর উচ্চতা সিডি। তাহলে আমরা শুরুতেই সিডি এর মান বের করলাম 2 এবং এই এবি এর মানটা আমরা বের করলাম, এই যে এবি এর মান বের করলাম 2 রুট 5। তার মানে এডি হবে তার অর্ধেক, তার অর্ধেক হলে হবে রুট 5। তাহলে খেয়াল করো যে হাফ ইনটু রুট 5 ইনটু 2, তার মানে এর পুরো ক্ষেত্রফল হবে রুট 5। তাহলে এখানে আমরা যখন এই রুট 5 বের করলাম, এই রুট 5 কার ক্ষেত্রফল ছিল? ত্রিভুজ এসিডি এর, এসিডি এখানে এডি আর হচ্ছে উচ্চতা ছিল সিডি। তাহলে পুরা এবিসি এর ক্ষেত্রফল কত হবে? 2 ইনটু রুট 5। তার মানে আলটিমেটলি আমাদের ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান হবে 2 ইনটু রুট 5 বর্গ একক। ওকে, তাহলে এই টাইপও গেল। আমি হোমওয়ার্ক দিয়ে দিই কয়েকটা, এই টাইপটা থেকে দেখো ইয়ে থেকে আসে, পরীক্ষায় আসে। দেখো হোমওয়ার্ক কোশ্চেন, একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, সাস্টে আসছিল এই কোশ্চেনটা, সাস্টে। একক দৈর্ঘ্য বিশিষ্ট একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত যায় দিয়ে যে বৃত্ত যায় তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? তাহলে শুরুতে এটার কর্ণ বের করে নিবা। এই কর্ণের যে অর্ধেক
সেই অর্ধেকটাই হবে তার ব্যাসার্ধ। বুঝতেছো কিনা? যে একক দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ এমন একটা বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1। তো এবার কি হবে, তুমি এই 4টা শীর্ষবিন্দু দিয়ে তুমি একটা বৃত্ত আঁকছো। তো এবার এই বর্গক্ষেত্রের যে কর্ণ, সেই কর্ণটাই কিন্তু হবে এই বৃত্তের ব্যাস। যখন এটাকে অর্ধেক করবা পেয়ে যাবা ব্যাসার্ধ, তাহলে পাই আর স্কয়ার বসিয়ে ক্ষেত্রফল বের করতে পারবা। সেকেন্ড, তো এই পাই/2 আসছে। এখনই শেষ না? আচ্ছা, এবার লেখো কোশ্চেন নাম্বার 2। এটা পারতে হবে। 4√2 বাহু বিশিষ্ট, এটাও কোনো সময় কোন এক সময় ইয়াতে আসছিল, একটা পরীক্ষাতে। 4√2 বাহু বিশিষ্ট একটি বর্গের শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত। বাহু বিশিষ্ট, কি যে লেখার ধরন! বাহু বিশিষ্ট একটি বর্গের শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত। ঠিক আছে? এবং বিপরীত শীর্ষটি এক্স অক্ষের উপর অবস্থিত। বিপরীত শীর্ষটি এক্স অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, তো যেটা করতে হবে যে কর্ণকে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা এইচএসসি তে কয়েকবার আসা কোশ্চেন। কর্ণকে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। আচ্ছা, এটা এটা থেকে তোমার এমসিকিউ তে খুবই আসতে দেখা যায়, খুবই কোশ্চেন আসতে দেখা যায়। টাইপ 11 বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, এটা থেকে বেশ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আসে, বিশেষ করে এমসিকিউ। যেমন ধরো, এই যে বৃত্ত আঁকছো তুমি, বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এখন তোমাকে বলা হলো যে x1 কমা y1, এই দুইটা বিন্দু, মানে এই বিন্দুটা নাকি বৃত্তের ভেতরে অবস্থান করতেছে, নাকি বৃত্তের উপরে অবস্থান করতেছে, নাকি বৃত্তের বাহিরে অবস্থান করতেছে, এই কোশ্চেনটাই তোমাদের কাছে চাওয়া হয়। ঠিক আছে? আমি আবারও বলি যে বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে এবং যে কোনো একটা বিন্দু দেওয়া থাকবে, যেমন ধরো 2,3, এই বিন্দুটি ওই বৃত্তের কোথায় অবস্থান করতেছে। তো তার জন্য যেটা করতে হয়, আমরা শুধুমাত্র এই যে স্থানাঙ্কটা, আমরা জাস্ট এই স্থানাঙ্কটা বৃত্তের উপর বসিয়ে দিব। যদি এই মান, যদি স্থানাঙ্কটা বসিয়ে দেওয়ার পর আমরা যে ভ্যালুটা পাই, ধরো সেই ভ্যালুটা হচ্ছে ডি। ঠিক আছে? আমরা এটা বসিয়ে দিব, বসিয়ে দিলে কি আসে যে x1 তার হোল স্কয়ার, y1 তার হোল স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c, এটাই তো আসবে। আমরা যদি এই বৃত্তের সমীকরণে এই স্থানাঙ্কটাকে বসাই, তাহলে এটা দেখা যাবে। তো যদি লিখো, যদি এই ডি এর মান গ্রেটার দেন 0 আসে, ঠিক আছে, তাহলে আমরা বলবো যে বিন্দুটা বৃত্তের বাইরে আছে। যদি এই ডি এর মান
ইজ ইকুয়াল টু 0 হয়, তখন আমরা বলবো যে এই বৃত্তটা, এই বৃত্তের উপরেই এই বিন্দুটা অবস্থান করতেছে। কারণ কি, এখানে তুমি বসিয়ে দিছো, এই যে 0 হয়ে গেছে, অর্থাৎ এটা কি সিদ্ধ করতেছে। আর যদি ডি লেস দেন 0 হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে এই বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থান করতেছে। তো এটা খুবই সহজ, যে যে কোনো একটা ইয়ে দেওয়া থাকবে, স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, বলা হবে যে এটা কোথায় অবস্থান করতেছে। কিন্তু এক্সেপশনাল আরেকটা ম্যাথ তোমাদেরকে করিয়ে দেই। লিখো কোশ্চেন নাম্বার 1, কোন শর্ত সাপেক্ষে -1, 2 বিন্দুটি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস c সমান 0 বৃত্তের বাইরে অবস্থান করবে। বৃত্তের বাইরে অবস্থান করবে। আমি আবারও বলি, কোন শর্ত সাপেক্ষে -1, 2 বিন্দুটি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস c সমান 0 বৃত্তের বাইরে অবস্থান করবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই d এর মানটা বের করা, অর্থাৎ আমরা -1, 2 এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে কত আসে খেয়াল করো, যে 1 প্লাস 4 প্লাস 2 প্লাস 4 প্লাস c। আর বাইরে অবস্থান করার শর্তে আমরা কি জানি, বাইরে অবস্থান করার শর্তে এটা গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে আমরা জানি যে 6, 10, 11, c প্লাস 11 গ্রেটার দেন 0। তো c কে অবশ্যই 11 এর থেকে বড় হতে হবে। বড় হলেই শুধুমাত্র এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবং আজকের লেকচার এই পর্যন্তই। অনেক লং একটা লেকচার গেছে, 11টা টাইপ। দেখো, এটাকে আমি সেভ করে রেখে দিই, পিডিএফ সেভ, 2 পাতার পিডিএফ। বোঝা গেল কি এই পর্যন্ত? জি ভাই। ওকে, তাহলে রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।